সুপ্রিয় শিক্ষার্থীরা, বিবিএস পাস অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি জয়নব আক্তার, বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ। আজকে তোমাদের একটা ফিনান্সিয়াল স্টেটমেন্টের অঙ্ক করাবো। সেটা হচ্ছে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। গত ক্লাসে আমরা করিয়েছিলাম সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, আজকেরটা হচ্ছে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। অর্থাৎ ধাপে ধাপে নিট লাভ বের করতে হবে, একসাথে কোনো রেজাল্ট না, ধাপে ধাপে রেজাল্ট বের করা। এটা হচ্ছে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। আর সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট হচ্ছে যে ইনকাম স্টেটমেন্টে আমরা রেজাল্টটা এক ধাপেই পেয়ে যাই, অর্থাৎ আয়সমূহ যোগ করে ব্যয়সমূহ বাদ দিলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সিঙ্গেল স্টেপ। আর যখন আমরা সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিব, কস্ট অফ গুডস সোল্ড থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিব, অপারেটিং ইনকাম যোগ করব, নন অপারেটিং এক্সপেন্স বাদ দিব, নন অপারেটিং ইনকাম যোগ করব, তখন সেটা হয়ে যাবে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। আজকের প্রশ্নটা হচ্ছে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। প্রশ্নটা একটু তোমাদের বলি। প্রশ্নটা ছিল দ্য ট্রায়াল ব্যালেন্স অফ মিস্টার চৌধুরী আর গিভেন বিলো। মিস্টার চৌধুরী ট্রায়াল ব্যালেন্স অ্যাজ এট 31 ডিসেম্বর। এখানে অ্যাকাউন্টস টাইটেলের মধ্যে ডেবিট দিকে দেওয়া আছে ড্রয়িং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, তারপর ওপেনিং ইনভেন্টরি, পারচেজ, সেলস রিটার্ন, জেনারেল এক্সপেন্স, ওয়েজেস, রেন্ট অ্যান্ড ট্যাক্স, ক্যাশ অ্যাট ব্যাঙ্ক, তারপর হচ্ছে এআর, অ্যাকাউন্টস রিসিভেবল, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাপিটাল, সেলস, পারচেজ রিটার্ন, অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, প্রভিশন ফর ব্যাড ডেটস এক্সপেন্স দেওয়া আছে ক্রেডিট দিকে, এগুলো। তারপরে সমন্বয় হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি 17,300 টাকা, অর্থাৎ এটা হচ্ছে সমাপনী মজুদ। ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 10% অবচয়। রেন্ট আউটস্ট্যান্ডিং টাকা 400, অর্থাৎ ভাড়া বকেয়া। ট্যাক্স প্রিপেইড টাকা 800 অগ্রিম। তারপর হচ্ছে ক্রিয়েট রিজার্ভ ফর ব্যাড ডেটস এক্সপেন্স অ্যাট 5% অন অ্যাকাউন্টস রিসিভেবল, অর্থাৎ দেনাদারের উপর, প্রাপ্য হিসাবের উপর 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। মেশিনারি ওয়ার্থ টাকা 3,000 পারচেজ অন 30/6/2019, অর্থাৎ 30, তারপর হচ্ছে 6/19/2019 হ্যাজ বিন ইনক্লুডেড ইন পারচেজ। মেশিনারি ক্রয় করা হয়েছে 30/6/19 তারিখে একটা মেশিন ক্রয় করা হয়েছে, যা ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে। সমন্বয়টা হচ্ছে এরকম। এ চেক টাকা 500 রিসিভড ফ্রম এআর, অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবল থেকে, প্রাপ্য থেকে পাওয়া গেছে, ওয়াজ রিটার্ন বাই দ্য ব্যাঙ্ক বিং ডিসঅনার, অর্থাৎ একটা চেক পাওয়া গিয়েছিল এআর থেকে, যেটা ব্যাংক থেকে প্রত্যাখ্যাত হয়েছে। এই হচ্ছে প্রশ্ন। আমাদের করতে বলা হয়েছে ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। তাহলে প্রথমে আসো ইনকাম স্টেটমেন্টের মধ্যে প্রশ্নটা একটু দেখে নাও সবাই। ইনকাম স্টেটমেন্ট, এটা মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট করাবো আজকে তোমাদের। প্রথমে আমাদের শুরু করতে হবে সেলস দিয়ে, রেভিনিউ দিয়ে শুরু করতে হবে। সেলসের মধ্যে, রেভিনিউর মধ্যে আছে সেলস। সেলস থেকে কি বাদ যায়? রিটার্ন বাদ যায়। মনে রাখবে সব সময় সেলস থাকে রেওয়া মিলের, সেলস থাকবে রেওয়া মিলের ক্রেডিট সাইডে দিকে, আর সেলস রিটার্ন থাকবে ডেবিট দিকে। পারচেজ ডেবিট দিকে থাকে, পারচেজ রিটার্নটা ক্রেডিট দিকে থাকে। তাহলে সেলস থেকে সেলস রিটার্নটা বাদ যাবে। সেলস রিটার্ন কিন্তু থাকবে ডেবিট দিকে, যে রিটার্ন ওটা হচ্ছে সেলস রিটার্ন, আর ক্রেডিট সাইডে যে রিটার্নটা থাকবে ওটা হচ্ছে পারচেজ রিটার্ন। সেলস থেকে রিটার্ন বাদ দিয়ে 1,16,900, 1,19,000 থেকে 2,100 বাদ দিয়ে 1,16,900। এরপর আমরা বের করব কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড অথবা গ্রস প্রফিট, এতটুকু পর্যন্ত কিন্তু বি গ্রুপের প্রশ্নে, অর্থাৎ খ বিভাগে এই গ্রস প্রফিট নির্ণয় পর্যন্ত পরীক্ষায় আসে। তাহলে কস্ট অফ গুডস সোল্ড কীভাবে বের করতে হবে তোমাদের প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম। কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে বিগিনিং ইনভেন্টরি, প্রশ্নে দেওয়া ছিল 15,000 টাকা। তারপর হচ্ছে পারচেজ হচ্ছে 1,03,000 টাকা, লেস রিটার্ন। ক্রেডিট সাইডে যে রিটার্ন, এটা হচ্ছে ক্রেডিটের যে রিটার্ন, এটা হলো পারচেজ রিটার্ন। পারচেজ রিটার্ন 2,900 টাকা। তারপরে মেশিনারি পারচেজ, যেটা ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, ক্রয়ের মধ্যে মেশিনারি পারচেজ অন্তর্ভুক্ত ছিল, এটা ক্রয় থেকে বাদ যাবে, মেশিনারির সাথে যোগ হবে 3,000 টাকা, বাদ দিয়ে 97,100। ওয়েজেস 2,400। ওয়েজেস হচ্ছে প্রত্যক্ষ খরচ। এছাড়া ক্যারেজ ইনওয়ার্ড এবং ফ্যাক্টরি সংক্রান্ত যাবতীয় খরচগুলো থাকলে এখানে আসবে। টোটাল করব। তারপরে এন্ডিং ইনভেন্টরি বাদ দিয়ে, এন্ডিং ইনভেন্টরির সমন্বয় ছিল 17,300, বাদ দিয়ে 97,200।
সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে যেটা আসবে সেটা হচ্ছে গ্রস প্রফিট বা গ্রস ইনকাম 19,700। সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড ইকুয়াল টু গ্রস প্রফিট 19,700। এখানে একটা সমীকরণের অঙ্কের মধ্যেও একটা অঙ্ক আসে মাঝে মধ্যে, এরকম একটা বক্স দেয়া থাকে, ওখানে সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড প্রফিট, গ্রস প্রফিট, এরপর অপারেটিং এক্সপেন্স, এরপর নেট প্রফিট, এভাবে থাকে। তো একটা থেকে একটা বাদ, কোনটার সাথে কোনটা বাদ দিয়ে বের করবা, কোনটার সাথে কোনটা যোগ করে বের করবা, প্রশ্ন দেখলেই বোঝা যায়, ওইভাবে আমরা বুঝতে পারি। তাহলে আমরা এখন গ্রস প্রফিটটা বের করে ফেললাম 19,700। এরপরে বাকিটা কিন্তু কন্টিনিউ হবে। ইনকাম স্টেটমেন্ট হচ্ছে একেবারে নেট প্রফিট পর্যন্ত বের করলে, যেটা নেট প্রফিট পর্যন্ত আমাদের করতে হবে ইনকাম স্টেটমেন্টের মধ্যে। আর এই ইনকাম স্টেটমেন্টটা করব আমরা মাল্টিপল স্টেপ সিস্টেমে। তো সুতরাং গ্রস প্রফিট পর্যন্ত এতটুকু শেষ। কী কী আসলো গ্রস প্রফিটের ভিতরে? আসলো প্রথমে সেলস, এটা মিলে ক্রেডিট সাইডে থাকবে, পারচেজ রিটার্ন ক্রেডিট সাইডে থাকবে, পারচেজ ডেবিট এবং সেলস রিটার্নটা হচ্ছে ডেবিটে, আর ওয়েজের ছিল বের করলাম। আর নিচে সমন্বয় থেকে আমরা পাচ্ছি ক্লোজিং ইনভেন্টরি বা এন্ডিং ইনভেন্টরি, আর কোনো কিছু এখানে আসবে না। এতটুকু পর্যন্ত বের করলাম আমরা গ্রস প্রফিট। গ্রস প্রফিটের পরে যেটা আসবে, গ্রস প্রফিটের পরে অপারেটিং এক্সপেন্সগুলি বাদ দিতে হবে। অপারেটিং ইনকাম থাকলে অপারেটিং এক্সপেন্স বাদ দিতে হবে। এরপরে নন অপারেটিং এক্সপেন্স, নন অপারেটিং ইনকাম আসবে। আচ্ছা, তাহলে অপারেটিং এক্সপেন্সের মধ্যে দুই ধরনের এক্সপেন্স আসে, একটা হলো সেলিং এক্সপেন্স, একটা হলো অফিস বা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, দুই ধরনের ব্যয় অপারেটিংয়ে আসবে। পরিচালন ব্যয়, অপারেটিং এক্সপেন্স হচ্ছে পরিচালন ব্যয়। তো সেলিংয়ের মধ্যে আমাদের এই প্রশ্নে একটাই খরচ দেওয়া ছিল, একটা ছিল ওল্ড প্রভিশন, এটা হচ্ছে মিলের ক্রেডিট সাইডে ওল্ড প্রভিশন। দেখো সবাই, ওল্ড প্রভিশনটা এখানে 300 টাকা, আর নিউ প্রভিশনটা সমন্বয় থেকে আমরা বের করেছি। নিউ প্রভিশন হচ্ছে 5 নম্বর সমন্বয়। ক্রিয়েট রিজার্ভ ফর ব্যাড ডেটস এক্সপেন্স অ্যাট 5% অন এয়ারের উপর 5% ধরতে হবে। তাহলে এয়ারটা আমরা ব্যালেন্স শিটে দেখতে পাবো। এয়ার কত ছিল আমাদের এয়ার ছিল 30,000 টাকা, তার সাথে একটা ডিজনার চেক ছিল, সেটা যোগ হবে। যোগ করে টোটালের উপর ডিজনার চেকটা যোগ করে আমরা এই অনাদায়ী পাওনার সঞ্চিতিটা বের করব। নতুন সঞ্চিতি 5%, 15,300 টাকা। আর ওল্ড প্রভিশন হচ্ছে 15,525 টাকা। এটা হচ্ছে নিউ প্রভিশন 30,500 টাকার উপর 5%, 1525 টাকা। ওল্ড প্রভিশন যেটা রেওয়া মিলে ক্রেডিট সাইডে দেওয়া ছিল পুরাতন সঞ্চিতি। এখানে যদি ব্যাড ডেটস এক্সপেন্স রেওয়া মিলে ডেবিট দিকে দেওয়া থাকে, তাহলে সেই ব্যাড ডেটস এক্সপেন্সটাও এখানে আসবে। তাহলে ব্যাড ডেটস অ্যাড নিউ প্রভিশন লেস ওল্ড প্রভিশন বাদ দিয়ে আসছে। তাহলে সেলিং এক্সপেন্সের মধ্যে আমাদের আজকের অঙ্কটার মধ্যে সেলিংয়ে আর কোনো কিছুই নাই। তাহলে এতটুকু পর্যন্ত। এরপরে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে আসবে জেনারেল এক্সপেন্স, মিলে ডেবিট দিকে দেওয়া আছে 3,000 টাকা। রেন্ট অ্যান্ড ট্যাক্স একসাথেই দেওয়া ছিল 3200 টাকা। দুইটা সমন্বয় ছিল। সমন্বয়ে 3 নাম্বার রেন্ট আউটস্ট্যান্ডিং টাকা 400। রেন্ট আউটস্ট্যান্ডিং বা বকেয়া, পেয়েবেলও লেখা যায়, ডিও লেখা যায়, আউটস্ট্যান্ডিং লেখা যায়। এখানে রেন্ট পেয়েবেল লেখা হয়েছে 400 টাকা যোগ হবে। আর ট্যাক্স প্রিপেড, ট্যাক্স বলা আছে, এটা 4 নম্বর সমন্বয়ে ট্যাক্স প্রিপেড টাকা 800, অর্থাৎ ট্যাক্স দেওয়া হয়েছে 800 টাকা অগ্রিম। তাহলে ট্যাক্সটা বাদ যাবে, বাদ দিয়ে যেটা আসছে সেটা খরচ হিসাবে ধরতে হবে। রেন্ট অ্যান্ড ট্যাক্সের সাথে দুইটা সমন্বয় হবে, কারণ একটা ভাড়া ছিল বকেয়া, ট্যাক্স ছিল অগ্রিম। এরপর ডেপ্রিসিয়েশন অফ প্ল্যান্ট আমরা বের করব, এটাও আমরা ভেঙে ভেঙে বের করব। ডেপ্রিসিয়েশনটা মেশিনারি ছিল, প্ল্যান্টের মেশিন 19,600 টাকা, আর একটা প্ল্যান্ট পারচেজ ছিল 3,000 টাকা, যেটা ছিল 30/6 তারিখ। তাহলে এটার উপর ধরতে হবে 6 মাসের, আর যেটা রেওয়া মিলে দেওয়া ছিল ওটার উপর ধরতে হবে 1 বছরের। দুইটা মিলে 2,035 টাকা প্ল্যান্ট অ্যান্ড মেশিনের অবচয়। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম। এখানে এখানে একটা কলাম হবে, আরও 2টা কলাম করলে ভালো হয়, জায়গা নাই সেজন্য করি নাই। এখানে একটা ইনার কলাম, এখানে একটা কলাম। তাহলে এই অংশটার মধ্যে কিন্তু কলাম লাগবে 4টা। তাহলে ইনার কলামে সেলিং এক্সপেন্স যোগ করে এখানে আসবে, আবার এখানে যোগ করে এখানে আসবে, তারপরে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস এক্সপেন্স যোগ করে টোটাল 9,060 টাকা বাদ দিলাম। 9,060 টাকা বাদ দিয়ে যেটা আসবে সেটা হচ্ছে নেট প্রফিট 10,640 টাকা। গ্রস প্রফিট ছিল 19,700 টাকা, ওখান থেকে সেলিং অ্যান্ড অফিস এক্সপেন্স বাদ দিয়ে যেটা আসবে সেটা হচ্ছে 10,640 টাকা নেট প্রফিট।
এরপরে বি নাম্বারে ছিল ওনার সিকিউরিটি করতে বলা হয়েছিল। বি নাম্বারে দেখো, বি নাম্বারে ছিল কি ওনার সিকিউরিটি, আর লাস্ট ছিল 3 নাম্বারে ব্যালেন্স শিট। বিতে ওনার সিকিউরিটি, তারপরে ব্যালেন্স শিট। তাহলে এখানে ওনার সিকিউরিটিতে আসবে কি কি মনে রাখবা সবসময়। এটাই তোমার যদি থিওরিতে আসে ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব কাকে বলে, তখন এই কথাটাই তুমি যদি কথায় লিখো যে মূলধনের সাথে নিটলাভ যোগ করে উত্তোলন বাদ দিয়ে যেটা পাওয়া যায় সেটাকে আমরা বলি ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব। তাহলে এইখানে আমরা যেটা করলাম সেটাই কিন্তু থিওরিতে লিখে ফেললে পূর্ণ নাম্বার। ক্যাপিটাল প্রশ্নে দেওয়া ছিল ক্রেডিট সাইডে, প্রশ্নের ক্রেডিট সাইডে ক্যাপিটালটা দেওয়া ছিল 52,500 টাকা। ড্রয়িংসটা ডেবিট দিকে 7,000 টাকা, ড্রয়িংস ডেবিটে 7,000 টাকা, ক্যাপিটাল ক্রেডিটে 52,500 টাকা। তাহলে ক্যাপিটাল 52,500, তার সাথে নেট ইনকাম যেটা আমরা পেলাম ইনকাম স্টেটমেন্ট থেকে যোগ করতে হবে 10,640, আর ড্রয়িংস বাদ যাবে 7,000 টাকা, বাদ দিয়ে 56,140 টাকা হচ্ছে ওনার সিকিউরিটি স্টেটমেন্টের ক্লোজিং বা এন্ডিং ব্যালেন্স। ওনার সিকিউরিটি স্টেটমেন্টের পরিমাণ 56,140। তারপরে আসবে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের মধ্যে কী কী অ্যাসেট আসবে? কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট এবং ইনট্যাঞ্জিবল অ্যাসেট। আমাদের মনে রাখতে হবে কারেন্ট অ্যাসেট কী কী আছে প্রশ্ন দেখো, দেখে দেখে বসাবা। ক্যাশ ইন হ্যান্ড কারেন্ট অ্যাসেট, ক্যাশ ইন হ্যান্ডের সাথে কোনো সমন্বয় নাই। ক্যাশ অ্যাট ব্যাংক, এখানে একটা সমন্বয় ছিল, ডিজনার চেক ছিল একটা প্রশ্নে। 7 নম্বর সমন্বয়ে, 7 নম্বর সমন্বয়টা একটু দেখো। 7 নম্বর সমন্বয়, এ চেক টাকা 500 রিসিভ ফ্রম এয়ার ওয়াজ রিটার্ন বাই দ্য ব্যাংক বিং ডিজনার, অর্থাৎ ডিজনার হওয়ার কারণে, প্রত্যাখ্যাত হওয়ার কারণে ব্যাংক থেকে ফেরত আসছে চেকটা। এয়ার থেকে প্রাপ্ত চেক ব্যাংক হতে ফেরত। তাহলে এয়ার থেকে ব্যাংক থেকে বাদ যাবে, যেহেতু ব্যাংক থেকে ফেরত আসছে এটা ব্যাংকে জমা হবে না। আর এয়ার থেকে পাওয়া গিয়েছিল বলে আমরা আবার এয়ারকে ফেরত দিব, সেজন্য এয়ার আবার বেড়ে যাবে। তাহলে ক্যাশ অ্যাট ব্যাংকের সাথে বাদ, এয়ার থেকে এয়ারের সাথে যোগ 500 টাকা, এখানে বাদ দিয়ে হবে 4,000 টাকা। আর অ্যাকাউন্টস রিসিভেবল ছিল 30,000 টাকা, তার থেকে ডিজনার চেকটা বাদ দিয়ে যোগ করে 30,500। এরপরে এই 30,500 টাকার উপর 5% ধরতে হবে রিজার্ভ, যেটা আমরা ইনকাম স্টেটমেন্টে লিখেছিলাম 5%, 1,525 টাকা। নিউ প্রভিশন ফর ব্যাড ডেটস 5%, 1,525 টাকা। এটা বের করতে হবে। এয়ারের সাথে সব সমন্বয়গুলি করার পরে যে টাকাটা আসবে, ব্যালেন্সটা আসবে, তার উপর রিজার্ভ বা প্রভিশনটা বের করতে হবে। এরপরে ডিসকাউন্ট রিজার্ভ বা প্রভিশন পরে বের করতে হবে। ব্যাড ডেট প্রভিশন আগে, এরপর ডিসকাউন্ট প্রভিশন পরে। তাহলে এতটুকু পর্যন্ত করলাম। এরপরে কন্টিনিউ হবে কারেন্ট অ্যাসেটের মধ্যে আর যা যা আসবে সেগুলা দেখো কী কী আসবে। সমন্বয় থেকে আসছে এন্ডিং ইনভেন্টরি 17,300 টাকা, 1 নম্বর সমন্বয়। প্রিপেড ট্যাক্স, এটাও সমন্বয় থেকে আসছে। অগ্রিম কর 800 টাকা, সবগুলো যোগ করে 51,575 টাকা টোটাল কারেন্ট অ্যাসেট। ফিক্সড অ্যাসেটের মধ্যে আসো, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ছিল 19,600 টাকা। 30/6/2019 তারিখে একটা প্ল্যান পারচেস করেছিল, সেটা আবার পারচেজের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, অর্থাৎ কলকবজা যন্ত্রপাতি ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে 3,000 টাকা। সমন্বয়টা ছিল এরকম, কলকবজা ক্রয়ের হিসাবে অন্তর্ভুক্ত আছে 3,000 টাকা। তাহলে ক্রয় থেকে বাদ যাবে, প্ল্যান্টের সাথে যোগ হবে, এবং যেহেতু তারিখ দেওয়া আছে সেহেতু এটার উপর অবচয় ধরতে হবে তারিখ অনুযায়ী। এই প্ল্যান্টের উপর অবচয় ধরবো 1 বছরের, এই প্ল্যান্টের উপর অবচয় ধরতে হবে 6 মাসের, দুইটা যোগ করে আসবে 2,035 টাকা। এটা নিচে নোট দেওয়া আছে। 19,600 টাকার উপর 10%, 1,960 টাকা। 3,000 টাকা 10%, 3 মাসের। এখানে 3 মাস হবে, 30/6 হবে না, 30/9 হবে ওটা। প্রশ্নে একটু কারেকশান করো। মেশিনারি ওয়ার্থ টাকা 3,000 পারচেজ অন 30/9 হবে 19 সালে। তাহলে 9 হলে 10, 11, 12, 3 মাসের অবচয় ধরতে হবে। আমরা ধরবো 3,000 টাকার উপর 3,000 টাকা 10% হচ্ছে 300 টাকা। ওইটা আসবে 75 টাকা, 3 মাসের 75 টাকা, টোটাল 2,035 টাকা এখানে বাদ দিব। বাদ দিয়ে আসবে 20,565 টাকা। ফিক্সড অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেট যোগ করে 72,100
40 টাকা। লাইবিলিটি সাইডে আসো। লাইবিলিটির মধ্যে কারেন্ট লাইবিলিটি প্রথমে আসবে। অ্যাসেটে যেরকম কারেন্ট অ্যাসেট প্রথমে আসছে, লাইবিলিটিতে কারেন্ট লাইবিলিটিগুলো প্রথমে আসবে। প্রথমে এআর তো অ্যাসেট, এপি অ্যাকাউন্টস পেয়েবেল 10,000 টাকা প্রশ্নে দেওয়া ছিল, কোনো সমন্বয় নাই। ক্রেডিট সাইডে অ্যাকাউন্টস পেবেল 10,000 টাকা, নোটস পেবেল 5,600 টাকা, প্রভিশন 300 টাকা। তাহলে অ্যাকাউন্টস পেবেল 10,000 টাকা, নোটস পেবেল 5,600 টাকা, র্যান্ট পেবেল ছিল বা র্যান্ট আউটস্ট্যান্ডিং যেটা 400 টাকা, টোটাল কারেন্ট লাইবিলিটি 16,000। লং টাইম লাইবিলিটি প্রশ্ন ছিল না, সেজন্য এখানে একটা ড্যাশ দিয়ে রাখবো অথবা একটা হাইপেন দিয়ে রাখবা। ওনার সিকিউরিটিটা আমরা বের করে ফেলছিলাম আগেই, সুতরাং মিস্টার চৌধুরীর এন্ডিং ক্যাপিটাল অথবা ওনার সিকিউরিটি ব্যালেন্স 56,140 টাকা। এই দুটা কারেন্ট লাইবিলিটি এবং ওনার সিটি যোগ করে 72,140। এখানেও টোটাল অ্যাসেট আসছে 72,140। এখানে দেখো প্রভিশন ফর ব্যাড ডেপসটা 30,500 টাকার উপর, 30,500 টাকার 5%, আর ডেপ্রিসিয়েশনটা আলাদা আলাদা করে বের করতে হবে। 19,600 টাকা 10%, আর 3,000 টাকা 10% করে 3 মাসে বের করলে 75 টাকা, টোটাল 2,035 টাকা। তাহলে এই হচ্ছে মোটামুটি আমরা ব্যালেন্স শিটটা করলাম। আমরা প্রথমে করলাম ইনকাম স্টেটমেন্ট, তারপর ওনার সিকিউরিটি, তারপরে ব্যালেন্স শিট। তাহলে এই অঙ্কটা এখানেই শেষ। এটা মাল্টিপল স্টেপ কেন হলো? এটা যেহেতু আমরা ইনকাম স্টেটমেন্টটা ধাপে ধাপে বের করেছিলাম, সেজন্য এটাকে আমরা বলি মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। আমরা এখানে ধাপে ধাপে বের করেছি, এই জন্য এটা মাল্টিপল স্টেপ হয়ে গেছে। আর যদি আমরা একসাথে সেলস থেকে সব খরচগুলো একসাথে বাদ দিয়ে দিতাম, তাহলে এটা হয়ে যেত সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। তাহলে প্রিয় ছাত্রীরা, আশা করি সবাই বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং বাসায় থাকবে, অনলাইন ক্লাসগুলো ফলো করবে সব সময়। এই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।